প্রখ্যাত তেলেগু কবি ভারভারা রাওয়ের লেখা এবং শঙ্খ ঘোষ অনুমোদিত চারণ কবি কবিতাটি একটি অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক ও প্রতিবাদী চেতনাধর্মী কবিতা। এই কবিতায় শাসক শ্রেণীর নির্মম অত্যাচার, বন্দিদশা এবং তার বিপরীতে একজন চারণ কবির অদম্য লড়াই ও সুরের চিরন্তন শক্তির কথা ফুটিয়ে তোলা হয়েছে। কবিতার শুরুতেই একটি স্বৈরাচারী বা অত্যাচারী শাসনের চিত্র আঁকা হয়েছে। যখন সমাজে সাধারণ মানুষের অধিকার, আইন ও নিয়মকানুন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং চারপাশ এক অন্ধকার থমথমে মেঘের মতন বিপদে ঢেকে যায়, সাধারণ মানুষের চোখের জল ফেলবার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়, তখন অত্যাচারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ভিতরে ভিতরে জমা হয়। শাসক গোষ্ঠী কবিকে বন্দি করে জেলের গরাদের পিছনে আটকে রাখলেও তার লিপিকার স্বর অর্থাৎ তার লেখা, কবিতা, গান এবং আদর্শকে আটকে রাখা যায় না, কারণ তা জেলের প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। স্বৈরাচারী শাসক শ্রেণী কবিকে প্রবল ভয় পেতে শুরু করে। চারণ কবির সুর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, চিরকাল অমর হয়ে থাকে এবং শেষ পর্যন্ত শাসকের অন্যায়ের বিরুদ্ধে এক নৈতিক জয় লাভ করে। ভারভারা রাওয়ের লেখা এবং শঙ্খ ঘোষ অনুমোদিত চারণ কবি কবিতার প্রতিটি লাইনের দিকে নজর দেওয়া যাক। প্রথম লাইন: নিয়ম কানুন যখন সব লোপাট, সমাজে যখন ন্যায় বিচার, আইন এবং মানুষের মৌলিক অধিকার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং নিয়ম বা শৃঙ্খলা অবশিষ্ট থাকে না, তখন একটি স্বৈরাচারী শাসনের প্রাথমিক রূপটি প্রকাশিত হয়। আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। কালো মেঘের দল হলো আসন্ন বিপদ, ভয় এবং অত্যাচারের প্রতীক। সময় যত গড়াচ্ছে, শাসনের সেই অন্ধকার মানুষের জীবনকে তত বেশি আচ্ছন্ন করে তুলেছে। শাসক গোষ্ঠী সাধারণ মানুষের বাক স্বাধীনতা ও বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়ে এক অদৃশ্য ও দমবন্ধ করা পরিস্থিতি তৈরি করে, যা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। কবি একটা কাঠামোগত এবং মানসিক নির্যাতনের দিক নির্দেশ করেছেন। এই অত্যাচার এতটাই সূক্ষ্ম, সুপরিকল্পিত এবং নীরব যে বাইরে থেকে কোনো প্রকাশ্য রক্তপাত দেখা যায় না। মানুষের ওপর এতটাই ত্রাস সৃষ্টি করা হয়েছে যে তারা প্রকাশ্যে শোক প্রকাশ করার বা কাঁদবার অধিকারটুকু হারিয়ে ফেলেছে। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ঝিরঝিরিয়ে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয়, ঝড়। আর কিন্তু এই চরম অন্যায়ের বিরুদ্ধে প্রকৃতির নিয়মেই মানুষের মনে ক্ষোভ জমতে থাকে। ঝড়ের ঘূর্ণিপাকের মতন সেই ক্ষোভ ভিতরে ভিতরে বিদ্যুৎ ও বজ্রপাতের মতো শক্তিশালী হয়ে উঠেছে। যে সাধারণ মানুষ আগে ঝিরঝিরিয়ে বৃষ্টির মতন শান্ত ছিল, অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যাওয়ায় তারাও এখন একতাবদ্ধ হয়ে প্রলয়ঙ্কারী ঝড়ের মতো রুখে দাঁড়াচ্ছে। মায়ের বেদনা অশ্রু বুকে নিয়ে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। সমাজে শোষিত নিপীড়িত মায়েদের চোখের জল এবং তাদের সন্তানদের হারানোর কষ্ট বুকে ধারণ করে, অর্থাৎ জনগণের দুঃখ কষ্টকে নিজের প্রেরণা বানিয়েছেন কবি। শাসক কবিকে শারীরিকভাবে কারাবদ্ধ করে রাখলেও
লোহার খাঁচা বা জেলের শক্ত দেওয়াল তার চেতনাকে আটকে রাখতে পারছে না। কবির সেই অবিনশ্বর কণ্ঠস্বর, তার কবিতা এবং বিপ্লবী গান জেলের প্রাচীর ভেদ করে বাইরের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর। কবি যখন সত্য কথা বলেন এবং শোষিত মানুষের অধিকারের দাবিতে নিজের কণ্ঠকে ধ্বনিত করেন, তখন কবির সেই প্রতিবাদের সুর চারপাশের ভয়ার্থ থমথমে বাতাসকে মুক্ত করে দেয় এবং মানুষের মনে সাহসের জন্ম দেয়। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। কবির গান যখন আর কেবল বিনোদনের মাধ্যম থাকে না, বরং তা অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার বা যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে, তখন কবির শব্দের বা সুরের সেই অসীম ক্ষমতা দেখে ওরা, অর্থাৎ স্বৈরাচারী শাসক গোষ্ঠী, মনে মনে প্রচণ্ড ভয় পেতে থাকে। কয়েদ করে তাকে, আর গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। নিজেদের ভয় ঢাকতে এবং কবির মুখ বন্ধ করতে তারা কবিকেই বন্দি বা গ্রেপ্তার করে। কবিকে দমানো যাচ্ছে না দেখে তারা তার উপরে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয় এবং তাকে মৃত্যুদণ্ড বা চরম শাস্তির দিকে ঠেলে দেয়। কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। অর্থাৎ শরীরের মৃত্যু হলেও কবির সুর বা আদর্শের মৃত্যু হয় না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও কবি তার সেই বিপ্লবী সুর ধরে রাখেন। কবি শারীরিকভাবে হয়তো চলে যাচ্ছেন, কিন্তু তার সেই গান বা চেতনা দেশের কোটি কোটি সাধারণ মানুষের হৃদয়ে এবং নিঃশ্বাসে বেঁচে থাকে। ফাঁসির মঞ্চ ভারসাম্য বজায় রাখবার জন্য, যে মঞ্চে শাসক ভেবেছিল কবিকে চিরতরে স্তব্ধ করে দেবে, শাসক নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং সমাজের নিজের তথাকথিত আইন ও শৃঙ্খলা বা ভারসাম্য বজায় রাখবার অজুহাতে এই ফাঁসি দেয়। মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। কবির আকুত ভয় চেতনার সামনে শাসকের সেই ক্ষমতার অহংকার ও ফাঁসির মঞ্চের দম্ভ ধুলোয় মিশে যায়। কবিতা সৃষ্টির মাধ্যমে মৃত্যুকে জয় করেছেন, তাই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি মৃত্যুকে তুচ্ছ তাচ্ছিল্য করবার স্পর্ধা দেখান। তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে। শাসকের হুকুম তামিল করা যে জল্লাদ বা ফাঁসুড়ে, তাকেও কবির কাছে অত্যন্ত ক্ষুদ্র ও অসহায় মনে হয়। কবি নিজে ফাঁসির মঞ্চে ঝুলেছেন ঠিকই, কিন্তু নৈতিকভাবে তিনি তার সুর ও আদর্শ দিয়ে স্বৈরাচারী শাসক ও পুরো অত্যাচারী ব্যবস্থাটাকেই ইতিহাসের কাঠগড়ায় ফাঁসি দিয়ে যাচ্ছেন। কবি বিজয়ী হচ্ছেন আর শাসক পরাজিত হচ্ছে। চারণ কবি কবিতাটি মূলত কবি ভারভারা রাও-এর নিজের জীবন, তেলেঙ্গানার গণ আন্দোলন এবং তৎকালীন রাষ্ট্রীয় ব্যবস্থার নিপীড়নের এক জ্বলন্ত দলিল। ভারভারা রাও-এর জন্ম এবং কর্মজীবন ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা অঞ্চলকে কেন্দ্র করে। 60-এর দশকের শেষ ভাগ থেকে 70-এর দশকের শুরু পর্যন্ত নকশালবাড়ি আন্দোলনের অনুপ্রেরণায় তেলেঙ্গানা অঞ্চলের জোরদার গণ আন্দোলন ও সশস্ত্র কৃষক বিদ্রোহ গড়ে ওঠে। তৎকালীন সময়ে সেখানকার সামন্তপ্রভু অর্থাৎ জমিদার এবং শোষক শ্রেণীর বিরুদ্ধে সাধারণ মানুষ, সাধারণ কৃষক ও আদিবাসীরা অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছিল। ভারভারা রাও-এর এই আন্দোলনের সাথে গভীরভাবে যুক্ত ছিলেন। তিনি বিশ্বাস করতেন
সাহিত্য কেবল বিনোদনের জন্য নয়, বরং তা শোষিত মানুষের মুক্তির হাতিয়ার। তেলেঙ্গানার এই আন্দোলনের সময় কবি ও গায়কেরা গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের ভাষায় গান গেয়ে শোষণের বিরুদ্ধে চেতনা জাগিয়ে তুলেছিলেন। বিপ্লবী ভাবাদর্শ প্রচারের অভিযোগে কবিকে তার জীবনে বহুবার গ্রেপ্তার হতে হয়েছে এবং বছরের পর বছর জেলের গরাদের পিছনে কাটাতে হয়েছে। এই কবিতাটি সেই বন্দি দশা এবং কারাগারের দেওয়াল ভেদ করে কবির কণ্ঠস্বর বাইরে ছড়িয়ে পড়ার বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করেই লেখা। শঙ্খ ঘোষ যখন ভারভারা রাওয়ের এই কবিতাটি বাংলায় অনুবাদ করেন, তখন তা কেবল তেলেঙ্গানার প্রেক্ষাপটে সীমাবদ্ধ থাকেনি। এটি গোটা ভারতের স্বৈরাচারী শাসন ও মত প্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে এক সর্বজনীন প্রতিবাদের ভাষা হয়ে ওঠে।